আমার তোমার আমাদের সকলের প্রিয় শহর কলকাতা। আজকে আমি চলেছি কলকাতার উদ্দেশ্যে, অর্থাৎ জার্মানি থেকে কলকাতা যাওয়ার জার্নিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বাড়ি ফেরার আনন্দটা সকলের কাছেই স্পেশাল, আর সেটা যদি হয় প্রবাসী বাঙালির কাছে বছরে একবার কিংবা 2 বছরে একবার বাড়ি ফেরা, তাহলে তো ব্যাপারটাই অন্যরকম। আমিও চলেছি আজকে 2 বছর পর বাড়িতে, অর্থাৎ কলকাতায়। আজকে দিনটি হলো 30শে নভেম্বর। আমি স্টার্ট করলাম, এখন যাচ্ছি ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 10:30। তো সকালে ঘুম থেকে উঠে যখন কফির কাপটা নিয়ে ব্যালকানিতে গেলাম, দেখে তো খুবই ভালো লাগলো। দেখলাম বরফ পড়ে আছে ঘাসের উপর। বরফ বলতে ওই শিশিরগুলো জমে হালকা একটা লেয়ার হয়ে আছে। দেখে যেমন ভালো লাগলো, আবার চিন্তাও হলো, কারণ অনিশ আমাকে ছাড়তে যাবে ফ্র্যাঙ্কফুর্ট পর্যন্ত। তো গাড়িটা যেমন পরিষ্কার করতে হবে, গাড়ির কাচের সামনেটা, তেমন রাস্তাটাও হবে রিস্কি। 2024-এ আজকে আমার জার্মানিতে লাস্ট দিন। আমি আবার ফিরবো সেই 1 জানুয়ারিতে জার্মানি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই রাস্তাটাও শেয়ার করি, প্লাস একটুখানি সূর্য উঠেছে, ওয়েদারটাও ভালো আজকে। তো যেতে যেতে তোমাদের সাথে এই রাস্তাটা শেয়ার করছি। এই দেখো ফ্র্যাঙ্কফুর্ট চলে এসেছি। বাড়ি থেকে আমাদের 45 মিনিটস লাগে, কিন্তু রাস্তায় কাজ হচ্ছে তাই আমরা 1 ঘন্টা হাতে নিয়ে বেরিয়েছি। আমি এমিরেটস ফ্লাইটে যাচ্ছি, আর সেটা ভায়া দুবাই। ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে সেটা টার্মিনাল 2 আমরা আগেই চেক করে নিয়েছিলাম বাড়ি থেকে। তো এখন আমরা যাচ্ছি টার্মিনাল 2 এর পথে। টার্মিনাল 2 এর নিচে পার্কিংটা অনেকটাই দূরে, তো ওখান থেকে আমাদের লাগেজ বার করে আসতে হলো। এই পৌঁছে গেছি দেখো এয়ারপোর্টের ভেতরে। এবার আমি কাউন্টারটা খুঁজে যাই এমিরেটসে। বোর্ডিং পাস হাতে পেয়ে গেছি। আমার সিটটা আগে থেকেই রিজার্ভ করা ছিল, তাই বেশিক্ষণ টাইম লাগেনি, জাস্ট লাগেজটা দিলাম। এবার আমি যাচ্ছি ইমিগ্রেশনে দেখো লাইন রয়েছে লম্বা, তারপর হবে সিকিউরিটি চেকিং। আমি প্রচণ্ডই টেনশনে ছিলাম এই সিকিউরিটি চেকিং এর জন্য, কারণ আমার একটা পিঠের ব্যাগ আর হ্যান্ড লাগেজটাও একটু ওয়েট এক্সেসিভ হয়ে গেছিল। মানে প্রায় 800 গ্রামের মতন আমার এক্সট্রা ছিল। তো বড় যে ব্যাগটা সেটা তো নিয়ে নিয়েছে, অ্যালাউ করেছে 500 গ্রাম এক্সট্রা ছিল। কিন্তু এখানে আমার দুটো ব্যাগই লোডেড, তো সেই হিসেবে ল্যাপটপ ব্যাগ প্লাস হাতের লাগেজটা ওরা স্টিকার করে দিয়েছে। তাও আমি একটু টেনশনে আছি যতক্ষণ না সিকিউরিটি চেকিং হচ্ছে। প্লাস কিছু কিছু এক্সট্রা আমার শ্যাম্পু সাবানও নিয়েছি, যেগুলো ইউজ করার জন্য। ওগুলো যদি বাদও যায় ওজনের জন্য, তো সেই নিয়ে একটু টেনশনে আছি সিকিউরিটি চেকিংয়ের আগে। এই সময়টা আমি এতটাই টেনশনে ছিলাম যে ভিডিও করার কোনো সাহস বা সময় কোনোটাই পাইনি। কিন্তু লাকিলি অনিশ পেছন থেকে এই ভিডিওটা করেছিল। এটাই আমাদের লাস্ট দেখা ছিল সিকিউরিটি চেকিংয়ের আগে, তাই ইমিগ্রেশনের পর ডাইরেক্ট ভেতরে ঢুকে গেছি। সিকিউরিটি চেকিংও শুরু হচ্ছে। এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, লম্বা লাইন এখানে। তো অনিশের সাথে আর দেখা হলো না, ভেতরে ঢুকে গেছি। গেট নাম্বার দিয়ে দিয়েছে। লাকিলি আমার সিকিউরিটি চেকিংও কমপ্লিট হয়ে গেছে ভালোভাবেই, কোনো প্রবলেম হয়নি। তবে লম্বা লাইন ছিল, একটু টাইম লেগেছে বটে। তো আমাদের ফ্লাইটের জাস্ট 15 মিনিট বাকি আছে, আর এখনো অবধি দেখো এয়ারহোস্টেসরা ভেতরে যায়নি। ফ্লাইট এসে গেছে, বাট এখনো বোর্ডিং স্টার্ট হয়নি, আমরা ওয়েট করছি। যথেষ্ট বড় ফ্লাইট। এই দেখো আস্তে আস্তে এয়ারহোস্টেসরা যাচ্ছে এখন ভেতরে, এরপরই আমাদের অ্যানাউন্সমেন্ট হবে। তো আমাদের বলছে একটু ডিলে হচ্ছে, ওয়েট করতে বলছে। যতক্ষণ না বোর্ডিং স্টার্ট হচ্ছে, আমি তো বাইরে থেকে আকাশটা দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল, ফ্লাইটগুলো উঠছে। এই সাথে সাথে একটা বন্ধুও পেয়ে গেলাম যে করাচি যাচ্ছে ভায়া দুবাই। তো দুবাই অবধি আমরা মোটামুটি একসাথেই যাব, একই ফ্লাইটে। ওর সাথে আলাপ হয়ে ভালোই লাগলো, ও ফ্র্যাঙ্কফুর্টে থাকে। তো বেশ অনেকক্ষণ গল্প করছিলাম। এই দেখো ওর নাম হচ্ছে আয়েশা। 2:30 ফ্লাইট ছিল, কিন্তু আমাদের বোর্ডিংই শুরু হলো 2:25-এ। ফ্লাইটে উঠে গেছি অলরেডি। আমি আমার সিটও নিয়ে নিয়েছি। তোমাদের সাথে ভেতরটা শেয়ার করি। কতটা ভিড় দেখো, ফ্লাইট পুরো ফুল। এখন মনে হচ্ছে যে ভাগ্যিস আমি আগে রিজার্ভ করেছিলাম সিটটা, না হলে উইন্ডো সিট পাওয়া জাস্ট নেক্সট টু ইম্পসিবল। এই দেখো আমি উইন্ডো সিট নিয়ে নিয়েছি, তোমাদের সাথে আমি শেয়ার করছি। আস্তে আস্তে ফ্লাইটটা ছাড়ুক। তো ভেতরে এখনো প্যাসেঞ্জার ওরা লোড করছে। অনেক প্যাসেঞ্জার অন্য ফ্লাইট থেকে আসার কথা, তারা এসে পৌঁছয়নি, অ্যানাউন্স করছে। বোর্ডিং কমপ্লিট, ওরা অ্যানাউন্স করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট টেক অফ করবে। ততক্ষণ তোমাদের সাথে আমি শেয়ার করি ইনফরমেশনগুলো। দেখো ম্যাপটা দেখা যাচ্ছে, আমার তো এটা দেখতে খুবই ভালো লাগে। আমি খুব ইন্টারেস্ট সহকারেই এটা দেখি, এবং তোমাদের সাথেও আজকে শেয়ার করব ম্যাপটা। দেখো এখন ফ্র্যাঙ্কফুর্টের ওপর রয়েছে ফ্লাইটটা, এই যে শেয়ার করছে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আস্তে আস্তে যখন এগোবে আমি তোমাদের সেই ম্যাপটা শেয়ার করব। আমি খুবই ইন্টারেস্ট নিয়ে এটা দেখি। এই মনিটরটা আমি সারাক্ষণ দেখতে থাকি যতক্ষণ ফ্লাইট এগিয়ে যায়। মাঝে মাঝে সিনেমা দেখি, তো আজকেও দেখবো, তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ফ্লাইট টোটালি কমপ্লিট। এখন লাগেজ ওপরে দেখছে ঠিকঠাক আছে কিনা এয়ারোস্টেসরা, তারপর দেখি টেক অফ করবে।
ফ্র্যাঙ্কফুর্ট থেকে কলকাতা যাচ্ছি। তোমাদের হয়তো মনেই হতে পারে যে আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কেন নিলাম না, যেটা দিল্লি ভায়া যায়। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমার লাস্ট টাইম ফ্লাই করেছিলাম যখন, আমার একটা বিটার এক্সপিরিয়েন্স আছে যে এয়ার হোস্টেসদের বিহেভিয়ারও আমার খুব একটা ভালো লাগেনি এয়ার ইন্ডিয়ায়। আর তার সাথে খাবার দাওয়া এবং সিটগুলোও খুব একটা কমফোর্টেবল নয়। হয়তো একটা স্যাটিসফ্যাকশন থাকে যে ফ্লাইটের 90%ই আমার দেশের মানুষ, মানে ভায়া দিল্লি যাচ্ছে যেহেতু ইন্ডিয়ানস ওখানে অনেক থাকে। তার সাথে ডাইরেক্ট গিয়ে তুমি দিল্লিতে ইমিগ্রেশনে পড়ছো, সেটাও একটা স্ট্রেস কম থাকে। কিন্তু ওই যে বললাম আমার একটু বিটার এক্সপিরিয়েন্স আছে, তো আমি সেই জন্যই প্ল্যান করেছিলাম এরপর আমি এয়ার ইন্ডিয়ায় যাব না। ভাড়া যখন একই, হয়তো একটু আগে টিকিট করতে হয়, সিটটা রিজার্ভ করে রাখতে হয়, ঠিক কথা, কিন্তু আমার জার্নিটা কমফোর্টেবল হবে এবং স্যাটিসফ্যাকশন থাকবে। তো সেই জন্যই আমি এবার এমিরেটসের ফ্লাইট নিয়েছি, যেটা ভায়া দুবাই হয়ে যাবে, ঠিক কথা, কিন্তু সিটটা কমফোর্টেবল এবং খাওয়া দাওয়াও ঠিকঠাক, তার সাথে এয়ার হোস্টেসগুলো খুব ফ্রেন্ডলি হয়। Take off. You need to put away your tank. Keep your footrest. Open your window blinds and all seats will be completely upright. Also, we recommend you keep your shoes on for takeoff and landing. Please fasten your seatbelts whenever the sound is on. You can tighten the seatbelt by pulling the strap and then zip up like this to unfasten it. We recommend that you keep your seatbelt fastened whenever you're in your seat. Take your seat with a blanket. Fasten the seatbelt over the top so that you don't have to be stuck. For departure, please keep your devices on flight mode or switch them off until we're in the air. Should you drop the device, please do not rush the button. Thank you for flying Emirates. এখানে স্ক্রিনে দেখো দেখাচ্ছে কোন কোন জায়গাগুলো এখন ডে টাইম আর কোনটা নাইট। ফ্লাইট এবার টেক অফ করছে, এখন বাজে 2:50, মানে অলরেডি 20 মিনিটস লেট। তো ওরা নিশ্চয়ই ম্যানেজ করে দেবে, কারণ দুবাইতে আমি যতবার ফ্লাই করেছি দেখেছি ওরা কানেকশন ফ্লাইটগুলো ঠিক ধরিয়ে দেয়, কোনো প্রবলেম হয় না। আমার যেহেতু ফ্লাইট আছে 2 ঘন্টা 45 মিনিট পর নেক্সট ফ্লাইট, তো অসুবিধা হওয়ার কথা নয় দুবাইতে নেমে। তো তোমাদের সাথে আমি পুরো জার্নিটা আমার শেয়ার করব আজকে, তার জন্য প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো। ফ্লাইটের নিচে একটা ক্যামেরা আছে, দেখো এই হোয়াইট কালারের যে বর্ডারটা দেখা যাচ্ছে এটার উপর দিয়ে ফ্লাইটটা রান করছে, তো কতটা স্পিডে যাচ্ছে দেখো। এবার ফ্লাইটটা পজিশন নিয়ে টেক অফ করছে, দেখো টেক অফ করার সময় হয়ে গেছে। আমারও জার্মানিকে বাই বাই বলার সময় হয়ে গেছে এবছরের জন্য, মানে 2024-এ আমি জার্মানি ফিরে আসবো যখন, অলরেডি তখন নিউ ইয়ার। দেখা হবে জার্মানির সাথে আবার নতুন বছরে, ততদিনের জন্য সে বাই বাই। নিজের বাসস্থানকে ছেড়ে, জার্মানিকে ছেড়ে, অর্থাৎ যেখানে আমি আমার নিজের বাড়ি ঘর এমনকি জ্যাক রয়েছে, অনিশ রয়েছে, তাদেরকে ছেড়ে আস্তে আস্তে যত উপরে উঠছি ভেতরটা হালকা হয়ে যাচ্ছে, মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। কিছুদিনের জন্য আমাকে তো যেতেই হবে। কিছুদিন নয়, অনিশ আর জ্যাক একটু ভালো সময় কাটাক, ক্রিসমাস মার্কেটগুলো ঘুরুক, ওরা দুজন একটু দুজনের মধ্যে বন্ডিংটা ভালো রাখুক। কারণ অনিশকে তো জ্যাক খুবই কম পেয়েছে একা, আমার সাথে জ্যাক একা অনেক সময় কাটিয়েছে, কিন্তু অনিশ অনেক সময় বাইরে থাকতো 6 মাস 3 মাসের জন্য, ওর সাথে একা সময় কাটায়নি। তো এই সুযোগটাও জ্যাকের কাছে একটু অন্যরকম, ও এনজয় করুক। আর আমি তো ফিরে আসবই। এখন কলকাতা যাওয়ার একটু আনন্দ তো হচ্ছেই, বাবা মার কাছে ফিরছি, অনেক দিন পর ফ্যামিলির সাথে দেখা হবে। তো সেই আনন্দটাকেই আমি বেশি প্রায়োরিটি দিয়ে এখন দুঃখটাকে দূরে রাখার চেষ্টা করছি। এই দেখো জার্মানির ছেড়ে আমি উঠে গেলাম এখন অনেকটাই ওপরে, মনটা হালকা হয়ে গেল, খারাপও লাগছে, আবার তার সাথে একটু হলেও আনন্দটাকেই বেছে নিচ্ছি আমার প্রায়োরিটি হিসেবে, সেটাকে বেছে নিয়ে এগিয়ে চলেছি। তো এই দেখো নিচে দেখা যাচ্ছে জার্মানি, পুরো শহরটাকে আমরা দেখতে পাচ্ছি ওপর থেকে, আস্তে আস্তে অনেকটাই ওপরে উঠছে। বিল্ডিংগুলো দেখো কত ছোট ছোট লাগছে, সেই ছোট্ট দেশলাই বাস্কের মতন যেন মনে হচ্ছে সাজানো রয়েছে। আশেপাশে ছোট্ট সবুজ জমি, পাহাড়, সব কিছু যেন কত দূরে সরে যাচ্ছে। মন খারাপটাকে দূরে রাখার জন্য আমি একটা সিনেমা চালালাম, তো তোমাদের সাথেও শেয়ার করছি কোন সিনেমা দেখছি। সিটটা আমি খুব ভালোই পেয়েছি, 2খানা উইন্ডো আছে, তো ভালোই হলো। একটা উইন্ডো আমি ফুল অ্যাক্সেস পাচ্ছি আর একটা উইন্ডো হাফ, তো লাইট বা সব কিছুই ভালোই পাচ্ছি। এদিকে খাবারও এসে যাবে কিছুক্ষণ পর, অ্যানাউন্স করলো লাঞ্চ দিয়ে দেবে। তো আমার সিনেমাও চলছে, এই দেখো আমি সিঙ্গাম চালিয়েছি, যেটা প্রথম
পার্ট ছিল, তো সেটাই চলছে। আমার তো খুব ইন্টারেস্টিং লাগে। সেরকম কিছু সিনেমা পেলাম না নতুন, তবে যেগুলো পেলাম তার মধ্যে এটাই আমার ভালো লাগলো। তো এই দেখো আস্তে আস্তে জার্মানিকে কতটা দূরে ফেলে রেখে আমি এগিয়ে যাচ্ছি। জানি না, হয়তো জার্মানিরও বাইরে এখন আরও অনেকটাই দূরে এগিয়ে গেছি। এমিরেটস ফ্লাইটে এই রুফটা কিন্তু আমার বেশ ভালোই লাগে, এটা একটু অন্যরকম। এই দেখো দূরে স্টারের মতন দেখা যাচ্ছে, অন্ধকার হলে ওটা আরও ভালো দেখা যাবে। আমি চেষ্টা করব অন্ধকারে যদি পাই সুযোগ তোমাদের সাথে শেয়ার করার। এই দেখো আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছে, লাঞ্চে কী কী আইটেম আছে। সিনেমা দেখতে দেখতে খেয়ালই করিনি জানলাটাও বন্ধ ছিল। এখন জাস্ট খুলে দেখি মেঘের কতটা ওপরে চলে এসেছি। দেখো নিচে দেখা যাচ্ছে সাদা সাদা পেঁচা তুলোর মতন মেঘ, আর আমরা রয়েছি মেঘের অনেকটাই ওপরে। লাঞ্চ দিয়ে গেছে, দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে পাস্তা দিয়েছে, একটা ব্রেড দিয়েছে খুব সুন্দর, তার সাথে পুডিং রয়েছে, বাটার রয়েছে, বিস্কিটস রয়েছে, চিজ রয়েছে, আর কোলাও দিয়ে গেছে, জল দিয়ে গেছে। পাস্তাটা তো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর, খুব একটা ঝাল নয়, বাচ্চারাও খেতে পারে। আর একটা মিল দিয়েছে যেটাতে দেখলাম আলু রয়েছে, মানে কার্টোফেল সেদ্ধ করা রয়েছে, তার সাথে রয়েছে কপি, আর একটা ওদের স্পেশাল হোমমেড সস দিয়ে বাগানো, খুব সুন্দর খেতে, টেস্টি, বেশ সুন্দর। পাশে যে মিটটা ছিল আমি মিটটা অ্যাভয়েডই করলাম, আমার দেখে মনে হলো ওটা গরু হতে পারে, তো মিটটা বাদ দিয়ে আমি আলুটা খেয়েছি, বেশ ভালোই লেগেছে সসটা দিয়ে খেতে। একটা ক্রিমও দেওয়া ছিল পাশে। তো সিনেমাটা দেখতে দেখতে আমি ভালোই এনজয় করছিলাম। তো এবার চলো পুডিংটা দেখি কি আছে। খুলে দেখলাম পাশের টেবিলে ওরা আগে পুডিংটা খেলো, তারপর পাস্তা খেলো। তো আমার দেখে একটু আশ্চর্যই লাগলো, আগে মিষ্টি খেয়ে তারপর মিল খাচ্ছে। তো এবার আমি পুডিংটা খাই, দেখি ক্যারামেল দেওয়া আছে মনে হচ্ছে। আমার পাশে যারা রয়েছে তারা জার্মান কাপেল, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনই জার্মান ইয়ং কাপেল। তো ওরা একটু আশ্চর্য ধরনের ভাবেই খাচ্ছিল, দেখলাম পুডিংটা খেলো, তারপর একটু পাস্তা খেয়ে আবার কফি অর্ডার করেছে। তো আমার একটু আশ্চর্যই লাগলো, তারপর মনে হলো এরা তো এরকমই, এরা খাওয়ার পর কফি খায়। তো আমি তো ভালোই এনজয় করছি সিনেমাটা দেখতে দেখতে। ফ্লাইটের রুফটা আমি বলেছিলাম রাতের অন্ধকারে তোমাদের সাথে শেয়ার করব, দেখো সেই সুযোগটাও পেয়ে গেলাম। অন্ধকার হয়েই আছে ভেতরটা, আর ওপরটা কি সুন্দর লাগছে দেখো, ঠিক মনে হচ্ছে আকাশে তারা ফুটেছে। ফ্লোরটা খুব সুন্দর করে করেছে যাতে অন্ধকারেও কাউরির যেতে প্যাসেজে প্রবলেম না হয়, অনেকে টয়লেট যায় বা বাচ্চারা উঠে কিছু খায়, তো সেই জন্য এখানে লাইট না জ্বালিয়েও তুমি অ্যাক্সেস পাবে এই ওয়েটার। ফ্লাইটের বাইরেটা দেখো কি অন্ধকার, খালি ডানায় দুটো লাইট রয়েছে সেটাই দেখা যাচ্ছে দূর থেকে। তো আমাদের এখন আইসক্রিম দিয়ে গেল, ভ্যানিলা আইসক্রিম। দু রকমের অপশন ছিল, পপকর্ন এবং ভ্যানিলা আইসক্রিম। কেউ আইসক্রিম নিলে আইসক্রিম নিতে পারে, বা ভ্যানিলা আইসক্রিম যাদের পছন্দ নয়, অন্য কোনো ফ্লেভার যেহেতু নেই সেই জন্য ওরা পপকর্ন অফার করছে। তো আমি আইসক্রিমই নিলাম, যেহেতু খাওয়ার পর একটা মিষ্টি খেলে ভালোই হয়। স্ক্রিনে যখন এই গ্লোবটা দেখছি, দেখতে তো বেশ ভালোই লাগছে, ছোটবেলার সেই জিওগ্রাফির কথা মনে পড়ে যাচ্ছে। একটা পিকচারে পুরো দেশটাকে দেখতে পাচ্ছি, এমনকি আমার আশেপাশের প্রতিবেশী দেশ, তার সাথে সারা বিশ্বকে দেখতে পাচ্ছি। দেখতে তো আমার বেশ ভালোই লাগছে, স্ক্রিনটা আমি ভালোই এনজয় করছি, একটার পর একটা চেঞ্জ হচ্ছে। 11:15 বাজে, কিন্তু আমাদের 11:45-এ পৌঁছানোর কথা দুবাই, একটু লেট আছে, তাই কখন ঢুকবে জানি না, তবে রাইট টাইম হচ্ছে 11:45। এখানে দেখাচ্ছে ইটিএ 11:55, আস্তে আস্তে একটুখানি বাড়লো, জানি না কখন ঢোকাবে অ্যাকচুয়ালি। তো দুবাইয়ের কাছাকাছি চলেই এসেছি, ম্যাপেও দেখাচ্ছে একটা সমুদ্রের ওপর দিয়ে আমরা যাচ্ছি, এখন ক্রস করছি, তোমরা ম্যাপে দেখতে পাবে হয়তো, দেখো
নামার 30 মিনিটস আগে ওরা কিন্তু সব জিনিস তোমার থেকে চেয়ে নেবে, মানে যা যা জিনিসগুলো ওরা দিয়েছিল অ্যাক্সেসরিজ বা কম্বল, সেগুলো ওরা এক এক করে আসছে এবং কালেক্ট করছে সবার থেকে। ইউজড বা আনইউজড সবকটাই ওরা নিয়ে নিচ্ছে। তো এখন ওরা নিতে আসছে আমাদের থেকে হেডসেটটা নিয়ে যাবে। একটু আগে কম্বল নিয়ে গেছে। আমার সিনেমাটা আজকে শেষও হয়ে গেছে, পুরো সিনেমাটা প্রথম দেখলাম ভালোভাবে। রাতের অন্ধকারে ফ্লাইট থেকে দেখতে নিচেটা আরো সুন্দর লাগে, এটাও একটা অন্যরকম সৌন্দর্য। দেখো নিচে পুরো সিটিটাকে দেখা যাচ্ছে আর তার উপর দিয়ে যাচ্ছে হালকা হালকা সাদা পেঁজার মতন মেঘ। যদিও এখন সাদা নয়, এটাকে আমরা গ্রে কালারই দেখছি, কিন্তু বেশ সুন্দর লাগছে। একটা লেয়ার সিটির ওপর দিয়ে পুরো ভাসমান অবস্থায় রয়েছে। রাতের আলোয় ঝলমল করছে সিটিটা, কি অপূর্ব লাগছে দেখো দুবাইটাকে দেখতে। আমরা এখন দুবাই ঢুকবো, তো এয়ারপোর্টের কাছাকাছি চলেই এসছি। কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটা ল্যান্ড করবে, তার আগে দেখে নাও উইন্ডো দিয়ে কি সুন্দর লাগছে। মাঝখান দিয়ে যে ইয়েলো কালারের লাইনগুলো গেছে এগুলো হচ্ছে রাস্তা, আর তার মাঝে যে স্কোয়ারগুলোতে ছোট্ট ছোট্ট দেশলাই বাক্সর মতন দেখছি এগুলো হচ্ছে বিল্ডিংগুলো। এটাকে দেখে তো আমার কোনো পোর্টই মনে হচ্ছে। মাঝখান দিয়ে ইয়েলো কালারের লম্বা রাস্তা চলে গেছে আর দুই পাশে এই কালো রঙের জল। তো আমার তো পোর্টই মনে হচ্ছে দূর থেকে, তাও আমি শিওর নই। তোমরা যারা এই রুটে যাতায়াত করো তারা হয়তো জানবে নিশ্চয়ই। তো কেউ জানলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি তো আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি দূর থেকে দেখে যেরকম লাগছে। মাঝখানে দেখো এই জিগজ্যাগ করা ফুলের মতন ক্রসিং এর রাস্তাটা কি সুন্দর লাগছে। চারদিক থেকে চারটে রাস্তা এসছে এবং তার দিক থেকে কর্নারগুলো কি অপূর্ব সুন্দর করে সাজানো, গোল পুরো ফুলের পাপড়ির মতন। ফ্লাইট ল্যান্ড করে গেছে এবং আমি একটা বোর্ডেও দেখে নিলাম। ফ্লাইটে নামার আগে দেখাচ্ছিল একটা বোর্ডে কোন ডেস্টিনেশনের ফ্লাইট কোথায় যাবে। তোমরাও পারলে এই স্ক্রিনটা নামার আগে ফ্লাইটেই বসে দেখে নিও। আমি যেমন দেখে নিয়েছি আমার B6 গেট নাম্বার। দুবাই নামার পরেও তোমরা এরকম একটা বোর্ড দেখতে পাবে যেখানে তুমি যে ডেস্টিনেশনে নেক্সট যাবে সেই ফ্লাইট নাম্বার, ডেস্টিনেশনের নাম, তার সাথে সেটা কোন টার্মিনাল থেকে নেবে, কত নম্বর গেট, সব কিছু ডিটেলস এখানে দেওয়া থাকে। তো সবাই এটাও চেক করে, এখান থেকেও তুমি চেক করে সেই অনুযায়ী ডিরেকশনে ট্রাভেল করতে পারো। দুবাই এয়ারপোর্টে কিন্তু তুমি কোনো রকমভাবেই ওয়াইফাইয়ের অ্যাক্সেস পেলেও সেখানে কল করতে পারবে না। মানে ওয়াইফাইয়ের যে অ্যাক্সেসটা পাবে তাতে হোয়াটসঅ্যাপে তুমি টেক্সট করতে পারো বা ভিডিওস, ফটোস এগুলো শেয়ার করতে পারো। অনিশ আমাকে অনেকবার কল করছিল, আমি কিছুতেই কানেক্ট করতে পারছিলাম না। তারপর বুঝতে পারলাম এখানে কল রিসিভ করা যায় না এই ওয়াইফাইতে। তো কোনোভাবে SMS-এই তোমাকে কানেক্ট করতে হবে বা টেক্সট করতে পারো। আমি টার্মিনাল D-তে নেমেছিলাম, এবার আমাকে B-তে যেতে হবে। দুবাই এয়ারপোর্টটা কিন্তু বেশ বড় এবং এখানে প্রতি দিকে তোমার মেনশন করা আছে, প্রতিটা কর্নারেই কোন দিকে কোনটা যাচ্ছে, কোন রুট। তো সেগুলো তোমাকে খুব সাবধানে, খুব মাথা ঠান্ডা রেখে ফলো করে এগিয়ে যেতে হবে। যেমন আমার B6 পড়েছে, তো আমি B6-এ যেতে গেলে আমাকে ট্রেন নিতে হবে, সেটাও তোমাকে দেখিয়ে দেবে। কোনো না কোনো সিম্বল বা কোনো না কোনোভাবে সাইডে লেখা থাকবে গেট নাম্বারের পাশে, তো তোমাকে সেটা ফলো করতে হবে। বেটার হয় এখানে কাউকে জিজ্ঞাসা না করে নিজে খুব ঠান্ডা মাথায় এগিয়ে চলা। এই দেখো আমরা টার্মিনাল চেঞ্জের জন্য ট্রেন নিয়েছি, এই ট্রেনটায় যেতে 7 মিনিট লাগবে। তো দেখছি পুরো প্যাসেঞ্জার ভর্তি আছে যারা একই টার্মিনালে যাচ্ছে B-তে। ট্রেন থেকে নেবেও আবার তোমরা বোর্ডে চেক করতে পারো। এই বোর্ডগুলো কিছুক্ষণ পরপরই রয়েছে, তো অসুবিধা হওয়ার কোনো কথা নয় কোন গেটে তোমার পড়েছে সেটা খুঁজে নিতে। এসকালেটরটা এখানে রয়েছে দেখছি, পাশেই লিফট রয়েছে কিন্তু লিফটটায় আমরা অ্যাক্সেস পেলাম না, জানি না কেন। দেখছি স্টাফেরা নামছে, হয়তো রাত্রিবেলা স্টাফেরদের জন্যই অ্যালাউ, বাইরের প্যাসেঞ্জাররা ওটাতে অ্যালাউ নয়। তাই জন্য আমরা এসকালেটরটাই নিচ্ছি, পার্ট বাই পার্ট অনেকটা ওপরে যেতে হচ্ছে। তো যেতেও ভালো লাগছে, আশপাশটা বেশ সুন্দর সাজানো গোছানো। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতেই আমি যাচ্ছি, তোমরাও আশা করি এনজয় করছো। দুবাই এয়ারপোর্টটা বড় হলেও একটা ফ্লাইটের ডেস্টিনেশন থেকে আর একটা ফ্লাইটের টার্মিনালে যেতে কোনো অসুবিধা হওয়ার কথাই নয়, যদি তুমি মাথা ঠান্ডা রেখে এবং ওপরে বা আশেপাশে সিম্বলগুলোকে, ইনস্ট্রাকশনগুলোকে ঠিক মতন ফলো করে এগিয়ে যাও। আমার যেমন B6-এ পড়েছে, এখানে দেখো ডিউটি ফ্রি শুরু হয়ে গেছে। তো আশেপাশে সব জায়গাতেই এরকম অ্যারো দিয়ে দেখানো আছে, যেমন 1 থেকে 16 পর্যন্ত একদিকে গেট আর 17 থেকে 30 পর্যন্ত আর একদিকে। তো এই অ্যারো ফলো করলে তুমি পৌঁছেই। আর 10 মিনিট লাগবে হেঁটে যেতে। যেতে যেতে ডিউটি ফ্রিটা এনজয় করি।
এয়ারপোর্টে ট্রান্সফারের জন্য গাড়িও রয়েছে, যারা বয়স্ক মানুষ বা যারা হ্যান্ডিক্যাপ্ট, চলতে পারছে না, অনেকেই আছে যাদের খুব কম সময়ের মধ্যে আরেকটা ফ্লাইট নিতে হবে, এমনকি তাদেরকেও এখানে হেল্প চাইলে এয়ারপোর্টের যারা সিকিউরিটি আছে তাদেরকে বললে তারা হেল্প করছে। এই ট্রান্সফারের গাড়িগুলো খুব তাড়াতাড়ি তোমার লাগেজ নিয়ে পৌঁছে দিচ্ছে নেক্সট ফ্লাইটের ডেস্টিনেশনে, অর্থাৎ গেটে। তো এখানে তুমি হেল্প চাইলে সবাই তোমাকে হেল্প করবে, তবে যতটা সম্ভব নিজে এগিয়ে যাওয়াটাই ভালো, কারণ তুমি ডিউটি ফ্রিটা এনজয় করতে করতে ঠান্ডা মাথায় ভালো কিছু কেনাকাটিও করতে পারবে, তার সাথে নিজের গেটেও পৌঁছে যাবে। আর নিজে কোনো কিছু আবিষ্কার করে এক্সপ্লোর করে যাওয়ার মধ্যে আমার তো মনে হয় মজাটাই অন্যরকম। সেই জন্য আমি প্রেফার করি একাই সব কিছু খুঁজে নিজের পছন্দ মতন জায়গায় পৌঁছে যাওয়ার। আমার হাতে সময় খুব একটা বেশি ছিল না, হেঁটে অনেকটাই যেতে হবে গেটের কাছে, তাই জন্য ইচ্ছে থাকলেও আমি এখানে ডিউটি ফ্রি থেকে কিছু কিনতে পারলাম না। একটা ম্যাগনেটের দোকানে ঢুকেছিলাম, সেখানে সুন্দর সুন্দর শোপিস ছিল পটে, দেখে ইচ্ছেও ছিল, কিন্তু ক্যাশ কাউন্টারে যা লাইন দেখলাম, পাসপোর্ট স্ক্যান করছে এবং ওরা বিলিং করতেও প্রচুর টাইম লাগাচ্ছে, সেই জন্য দুটো ম্যাগনেট কিনলাম, বাড়ির জন্য একটা আর একটা আমাদের বাড়ির জন্য, মানে কলকাতার জন্য একটা, জার্মানির বাড়ির জন্য একটা। তো সেটা কিনেই আমার ক্যাশ কাউন্টারে অলমোস্ট 15 মিনিট টাইম লেগে গেল। তারপর এখন আমি আবার গেটের দিকে এগিয়ে যাচ্ছি। ফেরার সময়ও ফ্লাইটটা আমার ভায়া দুবাই আছে, তখন চেষ্টা করব অন্য কিছু কেনার। তো এখন যেহেতু সময় হলো না, ধীরে ধীরে এগিয়ে যাই আমার গেটের দিকে। বোর্ডিং হয়তো স্টার্ট হয়ে গেছে। তো দেখো, যাওয়ার পথে শেয়ার করি, এখানে যারা রেস্ট নিচ্ছে, মানে যাদের ফ্লাইট অনেকটা পরে, তাদের জন্য কিন্তু বেশ ভালো জায়গা রয়েছে, অনেকে শুয়েও রয়েছে, পাশাপাশি রেস্টুরেন্টও রয়েছে, রাত্রিবেলা খোলা, এখন 12টা বেজে গেছে, তাও দেখো আশেপাশে কফির দোকান, রেস্টুরেন্ট, এমনকি টেক অ্যাওয়ের অপশান রয়েছে, সবই খোলা। এয়ারপোর্টটা বড় হলে বেশ জমজমাট। কলকাতা যাওয়ার ফ্লাইটের বোর্ডিং স্টার্ট হচ্ছে আস্তে আস্তে। তো দেখে ভালোই লাগছে, এখানে প্রচুর লোক, তার মধ্যে 70%ই দেখছি বাংলায় কথা বলছে, দেখে তো ভালোই লাগছে। নিজের দেশে ফিরছি, নিজের শহরের লোকজনকেও দেখতে পাচ্ছি। বোর্ডিংয়ের সময় জানতে পারলাম একটা ভালো খবর, যে আমার টিকিটটা আপগ্রেড হয়ে গেছে বিজনেস ক্লাসে। তো ভালোই লাগলো, বেশ সুন্দর এনজয় করতে করতে যাব, যদিও প্রায় 5 ঘন্টার কাছে জার্নি, তাও অ্যাটলিস্ট একটু তো ভালো হলো। তো চলো, ফ্লাইটে উঠে গেছি। পেছনে লাগেজ লোড হচ্ছে, তো টয়লেট যাওয়ার সময় ভাবলাম পেছনের উইন্ডো দিয়ে তোমাদের দেখিয়ে নিই কিভাবে লাগেজ লোড করছে এরা। দেখো পেছনে মেনু কার্ড দিয়ে গেছে, মেনু কার্ডে বাংলায় এবং ইংলিশেও লেখা রয়েছে। বাংলাটা দেখে তো বেশ ভালোই লাগলো, অনেক দিন বাদে এরকম কোথাও একটা বাংলা লেখা কার্ড পেলাম হাতে, দেখে আমার তো বেশ ভালোই লাগছে। তো ফ্লাইট এবার টেক অফ করছে আস্তে আস্তে, আমরা এবার কলকাতার দিকে রওনা দিচ্ছি। তোমাদের সাথে শেয়ার করে নিই দুবাই এয়ারপোর্টটা, দেখো কতগুলো ফ্লাইট দাঁড়িয়ে আছে। এটা কিন্তু বি, আমি যে টার্মিনালটা দেখাচ্ছি এটা কিন্তু বি, এরকম অনেকগুলোই টার্মিনাল রয়েছে এবং প্রায় অনেকগুলো ফ্লাইটেরই দেখলাম পেছন দিকে লাগেজ লোড হচ্ছে, মানে সেগুলোও টেক অফ করবে। ফ্লাইট এবার টেক অফ করছে, দেখো রানওয়ে দিয়ে যাওয়ার সময় আমি নিচের ক্যামেরাটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। দুবাই ছেড়ে এবার আমরা বেরোচ্ছি। তো আস্তে আস্তে ফ্লাইট এবার দুবাই ছেড়ে কলকাতার দিকে আমরা রওনা দিলাম। সকাল সকাল পৌঁছে যাব কলকাতায়। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। রাতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আবার সকাল 5:30টার সময় এসে এয়ারহোস্টেস ডেকে দিল, কারণ ওদের ব্রেকফাস্টটা দিয়েছে। এখানে ফ্রুটস দিয়েছে, ব্রেড দিয়েছে, বাটার, পায়েস, তার সাথে একটা ভেজ পরোটা। খেতে খেতে মনে হলো জানলাটা একবার খুলি, কারণ এতক্ষণে হয়তো সানরাইজ হয়েই গেছে। যেই জানলাটা খুললাম দেখতে পেলাম এই অপূর্ব সুন্দর একটা দৃশ্য। দেখো কি সুন্দর লাগছে সূর্যের আভাটা আকাশে। আর ওই নিচে টিপটিপ করে দেখা যাচ্ছে জোনাকির আলোর মতন আমাদের দেশ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ইন্ডিয়ায় ঢুকে গেছি। এরকমটা ভাবতে বেশ সুন্দর লাগছে না? রাত্রে ছিলাম অন্য দেশে আর সকালবেলা নিজের দেশে, নিজের প্রিয় শহর, প্রাণের শহর কলকাতায়। তোমাদের সাথেও কি এরকম কখনো হয়েছে?
হলে আমাকে কমেন্ট করে জানিও। আমার কাছে তো এটা প্রথম এক্সপিরিয়েন্স, রাতে অন্য একটা দেশে আর সকালবেলা আমার শহর কলকাতায়। তো এবার নামার সময় হয়ে গেছে, ফ্লাইট ল্যান্ড করে গেছে, যদিও ফ্লাইটটা একটু লেটেই এসছে, ওয়েদার খারাপ ছিল আহমেদাবাদের কাছে, তো আমাদের বলেছিল একটু টাইম লাগছে ফ্লাইটটা ল্যান্ড করতে। তো আমরা এবার পৌঁছে গিয়ে তাড়াতাড়ি লাগেজ নিতে হবে, ইমিগ্রেশন আছে, তো চলো নেবে তোমাদের সাথে আমি বাকি ভিডিও শেয়ার করছি। টয়েসল্যান্ড থেকে হোমল্যান্ড পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এই কলকাতা ল্যান্ড করলাম। 7:40 পৌঁছানোর কথা ছিল সকালে, সে জায়গায় পৌঁছলো 8:20। তো দেখে ভালো লাগছে, অনেকদিন পর আমি আমার প্রিয় শহর কলকাতাকে দেখতে পাচ্ছি। তো এখন অনেক কাজ, লাগেজ নিতে হবে, তার উপর ইমিগ্রেশন আছে, অলরেডি বাড়ি থেকে এসে দাঁড়িয়ে আছে সবাই নেওয়ার জন্য। তো তোমাদের সাথে আমি পরে ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা আমি পুরো শেয়ার করলাম আমার ফ্র্যাঙ্কফুর্ট থেকে ভায়া দুবাই কলকাতার জার্নিটা। তোমাদের কেমন লাগলো প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।